যে তোমায় ছাড়ে ছাড়ে আমি তোমায় ছাড়বো না। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি চিরস্মরণীয় হয়ে থাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই, এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট। ভারতের পশ্চিমবাংলা রাজ্যের কলকাতা শহরের অন্ধকার এক জগৎ। এশিয়ার সর্ববৃহৎ পতিতালয়টি কলকাতার সোনাগাজীতে অবস্থিত। সোনাগাছির এই পতিতালয়ে প্রায় 1 লাখ মানুষের জীবন জড়িয়ে আছে। সেই সাথে জড়িয়ে আছে প্রায় 200 বছরের লুকিয়ে রাখা অনেক ইতিহাস। বাংলাদেশের জাতীয় চার নেতা সহ 1971 সালে এই পতিতালয়ে নিজেদের ধন মন জড়িয়েছেন অনেক আওয়ামী লীগের নেতা, যারা মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে পিকনিক করেছেন। সেই পিকনিকের ফাঁকে সোনাগাছিতে সময় কাটানোর ফসল হয়ে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাদের অনেকেই এখনও তাদের জন্মস্থানের মালিকের প্রতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা বোধ থেকে সোনাগাছির প্রতিষ্ঠাতা ঠাকুর পরিবারের সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় অবনত তারা। আপনার লেখায় কিংবা আপনার ব্যক্তিগত চিন্তায় রবীন্দ্রনাথের ছাপ বা রবীন্দ্রনাথ কতটুকু? রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। তার গভীর ভাবনা, মানব জীবন সম্পর্কিত ভাবনা, বিশ্ব ভাবনা আমাদেরকে অহিংসা বিশ্বাসের পথে আস্থাবান করে তোলে। রবীন্দ্রনাথের মধ্যে ধর্মের বিভাজন পেরিয়ে একটা আধ্যাত্মিকতা কাজ করেছে। এই যে সীমার মাঝে অসীম তুমি, এইভাবে দেখা, তার মানে আমি স্রষ্টার প্রতি যেমন আনুগত্য প্রকাশ করছি, তেমনি স্রষ্টাকে যে সম্পূর্ণভাবে আমি বুঝে উঠতে পারছি তাও নয়, সেটাকে তিনি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। গেল বছর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সম্প্রতি বছরগুলোতে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু দিবস কিছুটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে। আগের সেই সার্বজনীন শ্রদ্ধা ভালোবাসার বিপরীতে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রবীন্দ্রনাথকে মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক পতিতা ব্যবসায়ী হিন্দু অত্যাচারী জমিদার হিসেবে চিনতে শুরু করেছেন। তবে এবছর রবীন্দ্রনাথকে আবারও কিছুটা অতিমাত্রায় শ্রদ্ধা ভক্তির আসনে বসানোর চেষ্টা চলেছে। বিশেষ করে চিহ্নিত কিছু সোনাগাছিতে পয়দা হওয়া ভারতীয় এজেন্টদের লেখালেখি এবং সমাবেশে বক্তব্যগুলো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশকে বসে রাখতে ভারত গেল 55 বছর 71-এর কথিত মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, শেখ মুজিব এসব অস্ত্র ব্যবহার করেছে। 2024 সালের 5ই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরপর ভারতের তৈরি মুজিববাদের পাশাপাশি হিন্দুত্ববাদের সব অস্ত্র যেমন ইসকন, পয়লা বৈশাখ, ছায়ানট, সিপিবি, উদীচী, প্রশিকা, ইন্দিরা কালচারাল সেন্টার সহ প্রথম আলো, ডেইলি স্টারেরও দুঃসময় চলছে। যে কারণে তারা এখন নতুনভাবে রিফাইন আওয়ামী লীগের মোড়কে পুরাতন আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদের অস্ত্রগুলোকে নতুনভাবে ধারালো করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথকে নিয়ে এবার ব্যাপক তৎপর ছিল সোনাগাছিতে পয়দা হওয়া বাচ্চাগুলো। উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথকে ভগবানের আসনে বসাতে গিয়ে ভারতের কাছে মাথা বিক্রি করা এসব ইতর শ্রেণী রবীন্দ্রনাথের বিরুদ্ধে সমালোচনাকে জঘন্য পাপ হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কবিতা, গান এবং প্রবন্ধের মধ্য দিয়ে কেবলমাত্র তার চিত্ত সুখ এটির অন্বেষণ করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধুমাত্র আমরা যদি কাব্যে সীমাবদ্ধ রাখি, উনি কিন্তু ওনার প্রজাদের জন্যও অর্থনৈতিক অনেক কার্যক্রম করেছেন, সমবায়ের উদ্যোগ নিয়েছেন। চিহ্নিত এসব সমাজের কীটপতঙ্গগুলোর কাছে কোনো যুক্তি নেই, তারা শুধু গায়ের জোরে পতিতালয় ব্যবসায়ী মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে বিতর্কের ঊর্ধ্বে বসাতে চায়, কিন্তু দালিলিক প্রমাণের কাছে তারা অসহায়। কথিত বিশ্বকবি রবীন্দ্রনাথের আসল ইতিহাস শুধু জঘন্য নয়, মরণোত্তর শাস্তিযোগ্য অপরাধ। রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই তার পরিচয়টা বলতে হবে। রবীন্দ্রনাথকে জমিদার পরিবারের সদস্য বলা হলেও রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিল না। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন ইংরেজদের 150 টাকার একজন চাকর।
চাকর হিসেবে ইংরেজ সাহেবদের সব ধরনের সেবার ব্যবস্থা করতেন রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। এই সেবার পরিধি ছিল ব্যাপক। ইংরেজরা যখন এদেশে আসে তখন তাদের সাথে আসা নারীদের সংখ্যা ছিল সীমিত। কলকাতায় অবস্থান করা ইংরেজ বাবুদের যৌন চাহিদা পূরণে রবীন্দ্রনাথের দাদা বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন। সপ্তাহে একদিন দ্বারকানাথ ঠাকুরের বাসায় বসত মদ আর আফিমের আসর। সেই সাথে রাতভর আনন্দ ফুর্তির জন্য রাখা হতো ভারতীয় নারীদেরকে। প্রথম দিকে নারীদের সংখ্যা কম হয়, ইংরেজদের মনোরঞ্জনের জন্য নিজের পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের হাতে তুলে দিতেন দ্বারকানাথ। রবীন্দ্রনাথের শারীরিক গড়নের কারণে অনেকেই মনে করেন রবীন্দ্রনাথের মায়ের গর্ভে আসা রবীন্দ্রনাথ ইংরেজদের অবৈধ সন্তান। একই অভিযোগ করেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবীন্দ্রনাথের সাম্প্রদায়িক উগ্রতার কট্টর বিরোধিতা করা এই অর্থনীতিবিদ বলেছেন, রবীন্দ্রনাথের আসল জন্ম পরিচয় পেতে তার ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন। অন্যের মনোরঞ্জনের জন্য বেশ্যাবৃত্তির পাশাপাশি ঠাকুর পরিবারের নারী পুরুষদের মধ্যেও অনৈতিক মেলামেশার ব্যাপক প্রচলন ছিল। খোদ রবীন্দ্রনাথের সাথে তার ভাবি কদম্বরী দেবীর পরকীয়ার সম্পর্কের জেরে কাদম্বরী আত্মহত্যা করেছিলেন। 1883 সালে রবীন্দ্রনাথের বিয়ের 4 মাসের মাথায় তার ভাবি প্রেমের বিরহে আত্মহত্যা করেন। কাদম্বরী দেবী কোনোভাবেই চায়নি রবীন্দ্রনাথ বিয়ে করুক, কিন্তু রবীন্দ্রনাথ বিয়ে করার পর থেকেই প্রেমের বিরহে কাদম্বরী মাদকাসক্ত হয়ে ওঠেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কাদম্বরীর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম সেবনের কথা বলা হয়েছে। বিদেশি মাদক আফিমের সহজলভ্যতা প্রমাণ করে ঠাকুর পরিবারের সাথে ইংরেজদের কতটা গভীর সম্পর্ক ছিল। মূলত ঠাকুরবাড়ির জমিতে গোড়াপত্তন হয়েছিল কলকাতার বহুল আলোচিত সোনাগাছির পতিতা পল্লী, যার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালে আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল, যেখানে ওই সোনাগাছিতে ঠাকুর পরিবারের মোট 43টি যৌনপল্লীর কথা বলা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চালু ছিল বলেও পত্রিকাটিতে দাবি করা হয়েছে। ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমেদ মর্তুজা এক অনন্য ইতিহাসের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ে রবীন্দ্রনাথের 3 পুরুষ ধরে চলা পতিতা ব্যবসার সবিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। শেষ দিকে রবীন্দ্রনাথের বেশিরভাগ সময় কাটত পতিতালয়ে, এমনকি সাহিত্য চর্চার জন্যও পতিতালয়ের পাশে একটি ঘরেই জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি বিভিন্ন যৌনকর্মীদের সাথে তার শারীরিক সম্পর্কের ফলে রবীন্দ্রনাথ সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন।